স্টুডেন্ট, আজকে আমি শুরু করতে চলেছি একটি ক্লাস যেটার নাম হচ্ছে মহাদেশীয় চলনের ধারণা বা কন্টিনেন্টাল ডিপ থিওরি। এই থিওরিটি প্রধানত আমি কনসেপ্ট, এম অফ দ্য থিওরি, বেসিক অ্যাজাম্পশনস অফ দ্য থিওরি, মেন থিওরি, ফোর্সেস রেসপন্সিবল, এভিডেন্স ইন সাপোর্ট অফ দ্য থিওরি এবং ক্রিটিসিজম অফ দ্য থিওরি, অর্থাৎ এই কটা টপিকের মধ্য দিয়ে, এই কটা পয়েন্টের মধ্য দিয়ে টোটাল থিওরিটাকে আমি আলোচনা করব। তার আগে বলে দিই, মহাদেশী চলন ধারণা সম্পর্কে একটা আনন্দের সঙ্গে এটা বলে দিই বা গল্পের ছলে এটা বলে দিই যে জিনিসটা কি। অর্থাৎ এটা যেটা দেখতে পাচ্ছি আমরা বর্তমান পৃথিবী এবং দেখছি এটা অতীতের আকার। এই যে পার্থক্যটা হয়েছে, কেন হয়েছে, কি জন্য হয়েছে, সেটাই হচ্ছে মহাদেশী চলন সম্পর্কে ধারণা। বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার 1912 সালে এই তথ্যটি প্রকাশ করেছিলেন। কিন্তু তার আগে এই চলন সম্পর্কে কোনো আলোচনা হয়নি, না হয়েছে। তার আগে বিজ্ঞানী ফ্রান্সিস বেকন 1620 সালে, তারপর দেখা গেছে কি সিন্ডার, অ্যান্টোনিও সিন্ডার এবং পরবর্তীকালে এফ.ডি. টেলরের মত অনুসারে মহাদেশী চলন সম্পর্কে আলোচনা হয়েছে, কিন্তু সেই তত্ত্বগুলো অত জনপ্রিয় লাভ করেনি। জনপ্রিয় লাভ করে কখন না 1912 সালে বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার, জার্মান আবহবিদ ছিলেন, ইনি এই তত্ত্বটিকে একটা ব্যক্ত করেছিলেন। কিন্তু 1922 সালে তিনি জার্মান ভাষায় প্রকাশিত তার একটি বিখ্যাত গ্রন্থ ডাই এনস্টিহাং ডার অ্যান্ড ওজেনি, এই গ্রন্থটির মধ্যে তিনি এটি প্রকাশ করেন। পরবর্তীকালে 1924 সালে কি হয় না দ্য অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশেন, এই গ্রন্থে যখন এটি ইংলিশ ভাষায় প্রকাশিত হয় তখন এই তত্ত্বটি অনেকটা জনপ্রিয় লাভ করে। এবার আমি চলে আসি যে এম অফ দ্য থিওরি। সেকেন্ড যে পয়েন্ট আছে আমার, এম অফ দ্য থিওরি। এম অফ দ্য থিওরি বলতে কি বোঝায় না, বিজ্ঞানী এডওয়ার্ড সুইসের মত অনুসারে আলফ্রেড ওয়েগনার ধরেছিলেন কি না, শিয়াল, তার নিচে আছে সীমা, তার নিচে আছে কি নিফে, অর্থাৎ পৃথিবীর যে আভ্যন্তরীণ ভাগ, সেই আভ্যন্তরীণ ভাগের কিছু বর্ণনা তিনি দিয়েছিলেন। প্রথমে আছে সীমা, প্রথমে আছে শিয়াল, তারপর সীমা, তারপর নিফে, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর ভাগকে তিনটি প্রধানত স্তরে ভাগ করেছিলেন। এই ভাগ করার উপর ভিত্তি করে তিনি অনুসরণ করেছেন কি না, তাহলে পৃথিবীর উপরি ভাগ, অর্থাৎ সেটা মহাদেশীয় ভূত্বক যেটা শিয়াল দিয়ে গঠিত, তার নিচে আছে সীমা, অর্থাৎ এটা মহাসাগরীয় ভূত্বক, তারপর কি আছে মহাসাগরীয় তলদেশ, তারপর আছে তার নিচে অর্থাৎ নিফে। এইটার উপর ভিত্তি করে তিনি এই তত্ত্বটিকে খাড়া করতে চেয়েছিলেন। তাহলে আমরা ধরে নিচ্ছি যে সীমার উপরে অর্থাৎ মহাসাগরীয় তলদেশের উপরিভাগে মহাদেশীয় ভূত্বক ভাসমান অবস্থায় থাকে। এই তত্ত্বকে বেশ করে তিনি বেসিক অ্যাজাম্পশনস অফ দ্য থিওরি দিয়েছিলেন। এবার আসি মেন থিওরি, অর্থাৎ এই কন্টিনেন্টাল ডিপ থিওরির যে প্রধান বিষয়বস্তু। বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার বলেছেন যে কার্বনিফেরাস যুগের আগের সময়ে কি ছিল না, পৃথিবীটা ঠিক এই রকম অবস্থায় ছিল, একটা উপবৃত্তাকার পৃথিবী। সেই পৃথিবীটা কি ছিল না, এইরকম অবস্থায় সমস্ত মহাদেশগুলি একত্রিত অবস্থায় ছিল। এখন যে মহাদেশগুলি আছে বিভিন্ন দিকে সরে গেছে, যদি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, বিভিন্ন ভাবে যে আমাদের মহাদেশগুলি আছে, কিন্তু সেটা কি ছিল কার্বনিফেরাস যুগে এইরকম ভাবে ছিল, অর্থাৎ এই মহাদেশগুলি এইরকম ভাবে একত্রিত অবস্থায় ছিল, যাকে বলা হয় সুপার কন্টিনেন্ট। এবং এই মহাদেশগুলির যে একত্রিত অবস্থায় আছে একে বলা হচ্ছে প্যানজিয়া। এই সমস্ত যে স্থলভাগ একে বলছেন কি না বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার প্যানজিয়া। কি বলছেন একে? প্যানজিয়া। এরপর এই প্যানজিয়ার চারপাশে যে জলভাগ আছে, এই সমস্ত জলভাগ গুলোকে একত্রে বলা হয় প্যান্থালাসা। তাহলে এখানে দুটো টপিক হলো, কি কি দুটো জিনিস হচ্ছে, সমস্ত যে স্থলভাগ, সেই স্থলভাগ গুলোকে একত্রিত বলা হচ্ছে প্যানজিয়া, এবং প্যানজিয়া চারপাশে যে বিস্তৃত যে জলভাগটা আছে তাকে বলছেন কি প্যান্থালাসা। এটা এই মেন থিওরির মধ্যে একটা প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট কি না, উনি বলছেন এই প্যানজিয়া যে আছে, প্যানজিয়াকে ঠিক পূর্ব পশ্চিমে বিস্তৃত, এখানে একটা কি আছে, অগভীর একটা 33 সাগর আছে, অগভীর 33 সমুদ্র বা সাগর এখানে আছে। এটা প্যানজিয়া ঠিক পূর্ব পশ্চিমে বিস্তৃত। তাহলে আমরা দুটো জিনিস পেলাম। এরপর তিনি বলছেন যে
ত্রয়াসিক যুগে যখন এই প্যানজিয়ার ভাঙন হয়, অর্থাৎ এই মহাদেশগুলি যখন ভাঙন হয়, প্যানজিয়ার যখন ভাঙন হয়, তখন কি হচ্ছে না প্যানজিয়াটা ভাঙন হওয়ার সময়ে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এরা চলে আসছে কোন দিকে না পশ্চিম দিকে। এই যে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা যেটা বর্তমান অবস্থায় আছে, সেই উত্তর আমেরিকা বা দক্ষিণ আমেরিকা সরে যায় কোন দিকে পশ্চিম দিকে, এবং ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া এরা চলে যায় উত্তর দিকে। এটা তিনি বলেছেন, অর্থাৎ এই মেন যে থিওরি, সেই থিওরি তিনি বলেছেন। 3 নম্বর পার্ট কি না 3 নম্বর পার্ট হচ্ছে এই ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া যখন এরা উত্তর দিকে সরে যায়, তখন কি হচ্ছে না তখন দেখা যাচ্ছে যে এখানে যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা যখন পশ্চিম দিকে সরে যায়, তখন এখানে কি হয় আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়। আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হচ্ছে। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা এরাও সরে যাওয়ার ফলে কিছু একটা সম্ভাবনা হচ্ছে। কি হয়েছে সেখানে ইউরোপ এবং আফ্রিকা যখন এরা পরস্পরের কাছে চলে আসছে, অর্থাৎ এখানে প্যানজিয়ার ভাঙনের ফলে ইউরোপ এবং আফ্রিকা যখন পরস্পরের কাছে চলে আসে বা সরে যায়, তখন কি হয় দুটো পর্বতমালা সৃষ্টি হয়। কি কি একটা হচ্ছে অ্যাটলাস পর্বতমালা। তাহলে আমি কি বললাম না প্যানজিয়ার ভাঙন হচ্ছে, অর্থাৎ এখানে অগভীর একটা সমুদ্র আছে। একটু আগে বলেন এখানে যে মেন যে থিওরি তিনি যেটা বলেছেন, ব্যক্ত করেছেন, এই যে প্যানজিয়া আছে, অর্থাৎ প্যানজিয়া যেটা সমস্ত স্থলভাগগুলোকে একত্রিত অবস্থায় বলা হচ্ছে প্যানজিয়া, এবং এই প্যানজিয়ার চারপাশে যে জলভাগ আছে সেই জলভাগটাকে বলা হচ্ছে প্যান্থালাসা। এবার এই প্যানজিয়া এবং প্যান্থালাসা বরাবর যেটা দেখা যাচ্ছে কিনা এই প্যানজিয়ার পূর্ব থেকে পশ্চিমে একটা নিরক্ষরেখা বরাবর কি আছে, এখানে অগভীর টেথিস সমুদ্র আছে। এই টেথিস সমুদ্রের ঠিক উত্তর দিকে আছে কি অ্যাঙ্গারল্যান্ড এবং দক্ষিণে আছে গন্ডোয়ানাল্যান্ড। এরপর কি হচ্ছে না ত্রয়াসিক যুগে যখন প্যানজিয়ার ভাঙন হয়, সেই ভাঙনের সময় কি হয় উত্তর আমেরিকা বা দক্ষিণ আমেরিকা এরা কি করছে না পশ্চিম দিকে সরে যাচ্ছে, এবং ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া এরা কি করে না এরা উত্তর দিকে সরে যায়। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, কি কি না উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে যায় প্যানজিয়া ভাঙনের ফলে, এবং ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া এরা উত্তর দিকে সরে যায়। 3 নম্বর পয়েন্ট কি 3 নম্বর পয়েন্ট হচ্ছে যখন উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে আসছে, তখন আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হচ্ছে। সেকেন্ডটা কি না সেকেন্ড হচ্ছে ইউরোপ এবং আফ্রিকা এরা যখন উত্তর দিকে সরে যায়, পরস্পরের কাছে চলে আসে, তখন আল্পস এবং অ্যাটলাস পর্বতমালা সৃষ্টি হচ্ছে। আর কি হচ্ছে না অস্ট্রেলিয়া যখন পূর্ব দিকে সরে আসে, তখন ভারত মহাসাগরের সৃষ্টি হয়। তাহলে এই কটা জিনিস আমরা পেলাম, এবং দেখা গেছে যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা সরে আসার ফলে এখানে দেখা গেছে কি কি পর্বতমালা সৃষ্টি হয়, এখানে ওয়েস্টার্ন কর্ডিলেরা একটা সৃষ্টি হয়। এটা আমরা মেন থিওরির মধ্যে পেয়েছি, অর্থাৎ প্যানজিয়া ভাঙনের ফলে বিভিন্ন মহাদেশের সৃষ্টি হয়েছে এবং পর্বতমালা ফোর্সেস রেসপন্সিবল, অর্থাৎ এই প্যানজিয়া বা প্যান্থালাসা প্যানজিয়া ভাঙনের ফলে যে আমাদের মহাদেশগুলো সৃষ্টি হয়েছে তার কি কি কারণ আছে। বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার প্রধানত দুটি কারণকে এখানে উপস্থাপন করেছেন। দুটি কারণ কি কি না একটা হচ্ছে টাইডাল ফোর্স, একটা হচ্ছে টাইডাল ফোর্স, খুব ইম্পর্টেন্ট এটা। 2 নম্বর হচ্ছে কি না ডিফারেন্সিয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স, ডিফারেন্সিয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা খুব ইম্পর্টেন্ট। একটা টাইডাল ফোর্স, একটা ডিফারেন্সিয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স। এটাকে আমি কি ব্যাখ্যা করি যে তিনি এই দুটি কারণের মধ্য দিয়ে এই প্যানজিয়ার ভাঙনের ফলে যে বিভিন্ন মহাদেশ বা মহাসাগরের বা পর্বতমালা সৃষ্টি হয়েছে, তিনি কারণটা এখানে দেখিয়েছেন। কিভাবে না আমরা জানি বা উনি বলেছেন যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করার ফলে এবং চন্দ্র সূর্যের আকর্ষণের ফলে যে জোয়ারি শক্তির সৃষ্টি হয়েছে, তার ফলেই এই উত্তর আমেরিকা বা দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে গেছে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কি না গ্র্যাভিটেশনাল ফোর্স। উনি প্রথমেই বলেছেন বেসিক অ্যাজাম্পশনস অফ দ্য থিওরিতে যে মহাসাগরীয় তলদেশের উপরিভাগে কি আছে না সীমা, অর্থাৎ এই সীমা ভাসমান অবস্থায় আছে। এই ভাসমান অবস্থায় থাকার কারণে তিনি কি বলেছেন আছে, অর্থাৎ পৃথিবীটা গোলাকার, গোলাকার যদি হয় তাহলে কি হবে
না এই যে ভাসমান অবস্থা থাকার কারণে যে কেন্দ্রগামী যে অভিকর্ষজ বল এবং সেই বস্তু কর্তৃক অপসারিত তরলের যে প্লবিতা বল, এরা সবসময় একটি রেখা বরাবর বিপরীতমুখী ক্রিয়া করে এবং ক্রিয়া তখনই এরকম বিপরীতমুখী একটি রেখা বরাবর ক্রিয়া করবে যখন পৃথিবীটা গোলাকার হবে। তখন এই রেখা বরাবর কি হবে না দুটি বিপরীত শক্তি ক্রিয়া হবে এবং তখনই এই মহাসাগরীয় তলদেশের উপরিভাগে শিয়াল ভাসমান অবস্থায় স্থির থাকবে। কিন্তু পৃথিবীটা তো গোলাকার নয়, পৃথিবীটা হচ্ছে উপবৃত্তাকার। তাই উপবৃত্তাকার হওয়ার জন্য একটি নিরক্ষীয় রেখা বরাবর নিরক্ষীয় বল সৃষ্টি হয় এবং এই বলের কারণেই কি হচ্ছে না ইউরোপ, আফ্রিকা বা এশিয়া মহাদেশ নিরক্ষরেখা বরাবর উত্তর দিকে সরে যাচ্ছে। তাই তিনি দুটি কারণকে এখানে উপস্থাপন করেছেন। প্যানজিয়া ভাঙনের কি কি কারণ দেখিয়েছেন, একটা হচ্ছে টাইডাল ফোর্স একটা, আর একটা কি না ডিফারেন্সিয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স। এই দুটি কারণের জন্যই কিন্তু এই মহাদেশীয় চলন হয়েছে বা তিনি এখানে ফোর্স গুলোকে ব্যাখ্যা করেছেন এই চলনের কারণের জন্য। নেক্সট আসি এভিডেন্স। এবার নেক্সট পয়েন্টে আমি আসি। নেক্সট পয়েন্টটা কি না হচ্ছে এভিডেন্সেস ইন সাপোর্ট অফ দ্য থিওরি, অর্থাৎ মহাদেশীয় চলনের কি কি প্রমাণ। তার আগেরটা বললাম ফোর্সেস রেসপন্সিবল, কি কি কারণ ছিল। এবার আমি বলবো যে এভিডেন্সেস অর্থাৎ কি কি প্রমাণ আছে। এই প্রমাণের জন্য তিনি অনেক রকম প্রমাণ তিনি বলেছেন। প্রথম যেটা প্রমাণ হচ্ছে জিগসফিট, অর্থাৎ ভূতাত্ত্বিকগত যে সাদৃশ্য আছে। কি সাদৃশ্য না এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে দক্ষিণ আমেরিকা এবং এই যে আফ্রিকা, এদের যে এই যে খাঁজ, এই খাঁজটা অর্থাৎ যদি আমি এটাকে একসাথে কাছে নিয়ে চলে আসি, দেখতে জিনিসটা কেমন হবে না ঠিক দেখো এরকম হবে। এই যে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা, এগুলোকে যদি আমি দুটি মহাদেশকে যদি আমি কাছে নিয়ে আসি, এদেরকে যদি আমি কাছে নিয়ে আসি, তখন কি হচ্ছে এই খাঁজের সঙ্গে এই খাঁজের একটা সাদৃশ্যগত দেখা গেছে, এই উপকূলগত সাদৃশ্য। একে বলা হচ্ছে কি না জিগসফিট। কি জিগসফিট, অর্থাৎ এই জিগসফিটের মধ্য দিয়ে তিনি একটি প্রমাণ হাজির করেছেন। এটা হচ্ছে উপকূলগত সাদৃশ্য। দু নম্বর কি না দু নম্বর হচ্ছে এই যে দক্ষিণ আমেরিকা বা আফ্রিকা, উত্তর আমেরিকা বা ইউরোপ, এখানে যে ধরনের শিলা দেখা গেছে ঠিক এখানেও একই রকমের শিলা, এখানে যে ধরনের শিলা এখানে একই ধরনের শিলা। 3 নম্বর প্রমাণ কি না এখানে যে ধরনের প্রাণী দেখা গেছে ঠিক তার উল্টো দিকে আফ্রিকা মহাদেশের এই বরাবর উপকূল বরাবর একই ধরনের প্রাণীজগত বৈশিষ্ট্য দেখা গেছে, একই সেম দেখা গেছে। এখানে যে সমস্ত উদ্ভিদ পাওয়া যায় ঠিক এই রকম ঠিক তার বিপরীত দিকে উপকূল রেখায় বরাবর একই রকমের উদ্ভিদ দেখা যায়। তাই তিনি এই প্রমাণগুলো বেশ উপর ভিত্তি করে তিনি বলেছেন কি না বর্তমানের যে মহাদেশগুলি এরকম অবস্থায় আছে, অতীতে কিন্তু এরা একত্রিত অবস্থায় ছিল। অর্থাৎ তিনি এই কথাগুলি প্রমাণ এখানে হাজির করেছেন। নেক্সট একবার আসি যে ক্রিটিসিজম অফ দ্য থিওরি। ক্রিটিসিজম অফ দ্য থিওরি কি না এই যে তত্ত্বটি তিনি উপস্থাপন করেছেন তার জন্য যে প্রধান দুটি বলের কথা বলেছেন, সেই দুটি বলই বিজ্ঞানী মহলে অনেকটা ভ্রান্ত বলে প্রমাণিত হয়েছে। 2 নম্বর কি না তিনি যে এই উপকূলগত সাদৃশ্য কথা বলেছেন সেটা অনেক সময় মানতে চাননি। 3 নম্বর কি অনেকে মানতে চাননি। 3 নম্বর হচ্ছে তিনি যে কার্বনিফারাস যুগে সমস্ত মহাদেশগুলি একত্রিত অবস্থায় ছিল তিনি যে বলেছেন, কিন্তু তা কার্বনিফারাস যুগের আগে এই যে মহাদেশগুলি অবস্থা তিনি বর্ণনা করেননি। তাহলে এই অনেকগুলি বিপক্ষে প্রমাণ বিপক্ষে যুক্তি থাকার জন্য এই তথ্যটি অনেক সময় ভ্রান্ত বলে মনে হয়েছে। কিন্তু তা হলো এই তত্ত্বকেই বেশ করে কি হয়েছে না সমুদ্রবক্ষের বিস্তৃতি, প্লেট টেকটনিক বা পরিচলন স্রোতের ব্যাপার, এই সমস্ত তত্ত্বগুলি কিন্তু একে বেশ করে উঠে এসেছে। তাই এই তত্ত্বকে কিন্তু একেবারে পুরোপুরি ভ্রান্ত বলে মনে করা হয়নি। তাই এই তথ্যটি অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই জনপ্রিয় হওয়ার কারণেই এখন আমাদের এই মহাদেশীয় চলন সম্পর্কে আলফ্রেড ওয়েগনার তত্ত্বটি করতে হয়। তাই আমি একবার সম্পূর্ণ ব্যাপারটাকে বলে নিই যে কনসেপ্ট, এম অফ দ্য থিওরি, বেসিক অ্যাজাম্পশনস অফ দ্য থিওরি, মেন থিওরি,
ফোর্স রেসপন্সিবল এভিডেন্সেস ইন দ্য সাপোর্ট অফ থিওরি এবং ক্রিটিসিজম অফ দ্য থিওরি, এই টপিকটা মূলত পড়তে গেলে এই কথা পয়েন্টের আকারে যদি আমরা বর্ণনা করি তবে সুন্দরভাবে এটা ডিসকাস করা যাবে বা সুন্দরভাবে আমাদের বোঝা যাবে। অর্থাৎ মহাদেশীয় চলন সম্পর্কে আমরা যেটা বুঝতে পারলাম যে কার্বনিফেরাস যুগে, এটি ছোট করে বলিনি, কার্বনিফেরাস যুগে সমস্ত মহাদেশগুলি একত্রিত অবস্থায় ছিল। সেগুলো কি হয়, সেগুলো পরবর্তীকালে ট্রায়াসিক যুগে এই প্যানজিয়ার ভাঙনের ফলে কি হচ্ছে না উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা বা ভারত বা অস্ট্রেলিয়া মহাদেশের সৃষ্টি হয়েছে। এবং এখানে যে প্যান্থালাসা ছিল সেই প্যান্থালাসা কখনো হয়েছে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগরের সৃষ্টি হয়েছে প্যান্থালাসা থেকে। প্যানজিয়া থেকে মহাদেশ সৃষ্টি হয়েছে এবং প্যান্থালাসা থেকে মহাসাগরের সৃষ্টি হয়েছে। এবং এগুলো সরে যাওয়ার ফলে বিভিন্ন পর্বতমালা সৃষ্টি হয়েছে, সেটা আমি একটু আগেই বললাম। তারপর তিনি কি বলেছেন না ফোর্সেস, দুটো ফোর্সের কথা বলেছেন, একটা টাইডাল ফোর্স, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স। টাইডাল ফোর্স হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করার ফলে কি হচ্ছে না উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে যায়। এবং আরেকটা কি আছে ডিফারেন্সিয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স, যেহেতু পৃথিবী গোলাকার তাই পৃথিবী গোলাকার হওয়ার ফলে কি হচ্ছে না এখানে যে গ্র্যাভিটেশনাল ফোর্স এবং বায়ুর বস্তু কর্তৃক অপসারিত তরলের যে প্লবিত বল, দুটো বল একই রেখা বরাবর বিপরীতমুখী ক্রিয়া করে না, ক্রিয়া না করার জন্য কি হচ্ছে নিরক্ষীয় বলের সৃষ্টি হচ্ছে এবং নিরক্ষ রেখা বরাবর ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা উত্তর দিকে সরে যাচ্ছে। এই সরে যাওয়ার ফলে কিন্তু তিনি দুটো প্রমাণ হাজির, দুটো কারণ দায়ী করেছেন ফোর্স রেসপন্সিবল। এবং এভিডেন্স বলতে তিনি বলে দিয়েছেন জিগসফিট, উপকূলগত সাদৃশ্য, প্রাণীগত সাদৃশ্য, জীবাশ্মগত সাদৃশ্য এবং এখানে জলবায়ুগত সাদৃশ্য কথা তিনি বলেছেন। এবং নেক্সট এই তথ্যটি অনেকটা ক্রিটিসিজম হয়েছে এবং তথ্যটা ক্রিটিসিজম হলেও কি হচ্ছে সমুদ্রবক্ষের বিস্তৃতি, এছাড়া দেখা গেছে প্লেট টেকটনিক তত্ত্ব বা আমাদের পরিচালনা সব তত্ত্ব অনেকটা এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। যাই হোক, তত্ত্বটি যদি তোমরা বুঝতে পারো বা কোনো জায়গায় যদি অসুবিধা হয় আমাকে এই কমেন্ট করে জানাবে, আমি সময় করে তোমার উত্তর দিয়ে দেবো। আরেকটু বলে রাখি, আমার ডেসক্রিপশন বক্সে আমি এই কন্টিনেন্টাল ডিপ থিওরি সম্পর্কে একটা স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো, সেখানটা থেকে তোমাদের অনেকটা কাজে লাগবে। এইটুকুই। যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই জানাবে এবং যদি তোমাদের খুব ভালো লাগে চ্যানেলটিকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। বেশ, শুভরাত্রি, সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং পরবর্তী টপিকের জন্য তোমরা সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে। ধন্যবাদ।